বাবা বাবা, ববিদের বাড়িতে এইমাত্র দেখে এলাম বড় একটা ইলিশ মাছ। তুমিও আমার জন্য বড় দেখে একটা ইলিশ মাছ আনবে কিন্তু বাবা। অনেকদিন হলো কোনো মাছ খাই না। বাবা আনবে তো তুমি? মারে, তুই তো জানিস আমাদের মতো গরিবদের ইলিশ মাছ খাওয়া নিষেধ। তোর বাবার যা রোজগার তা দিয়ে তো ডাল ভাতে খেতে পারি না রে মা। ইলিশ মাছ কেনার মতো এতগুলো টাকা কোথায় পাবে তোর বাবা? এবার যা তো খেলতে যা। আরে আরে বউ, তুমি মেয়েটাকে এমন করে বকছো কেন? মারে, তুই যখন ইলিশ মাছ খেতে চেয়েছিস তখন যে করেই হোক আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো রে মা। সত্যি বলছো বাবা? ইয়ে, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। কি মজা কি মজা! মা দেখেছো বাবা কত ভালো। আমি যা খেতে চাই বাবা আমাকে তাই এনে দেয়। বাবা ও বাবা, তাহলে আমি এখন খেলতে যাই। এই কথা বলে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। মেয়েকে তো বললাম যে ইলিশ মাছ খাওয়াবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। হায় খোদা, এত ছোট্ট মেয়ের আশা আমি কি করে পূরণ করব? বউ, বাজারে ব্যাগটা দাও তো দেখি, দেখি কিছু আনতে পারে কিনা। রোজই তো এই একই কথা বলো, ঘুরে ফিরে ওই পথের ধারে কচু তুলে নিয়ে আসো আর বলো সেদ্ধ করে দিতে। মেয়েটাকে আজ তুমি এত বড় আশাটা না দিলেও পারতে। মেয়েটা তো আজ ইলিশ খাওয়ার জন্য পথে বসে থাকবে গো। এই নাও ব্যাগ, আমার কাজ আছে, আমি চললাম। হ্যাঁ রে বন্ধু, এই দুপুর বেলা তুই কোথায় যাচ্ছিস? হাতে ব্যাগ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তুই বাজার করতে যাচ্ছিস রে, তাই না? হ্যাঁ মামা, মেয়েটা আমার বায়না ধরেছে ইলিশ মাছ খাওয়ার জন্য। কিন্তু মামা, কিছু টাকা আছে, এই টাকা দিয়ে কি মেয়ের জন্য ইলিশ মাছ কিনতে পারবো? আরে তোর মতো গরিবেরা কি ইলিশ মাছ খায় নাকি রে? শুনেই তো আমার হাসি পাচ্ছে। তবে ইলিশ মাছ খাওয়ার একটা উপায় আছে রে, সেটা তোকে টাকা দিয়ে নিতে হবে না রে। পাশের বনের পাশে একটা পুকুর আছে রে, শুনেছি সেই পুকুরে অনেক ইলিশ মাছ আছে রে। তুই চাইলে সেই পুকুর থেকে ইলিশ মাছ আনতে পারিস রে। সত্যি মামা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি এখনই যাচ্ছি ওই পুকুর পাড়ে। এসব বলে বল্টু শিয়াল পুকুর পাড়ে যাওয়ার জন্য রওনা দেয়। অনেক দূর তো চলে এলাম, কিন্তু এখানে তো কোনো পুকুরই দেখতে পাচ্ছি না। আরে ওই তো সামনে কি যেন চকচক করছে। আরে এই তো পুকুর। কিন্তু আমি তো পুকুরে চলে এলাম, মাছ ধরবো কি দিয়ে? এক কাজ করি, আমি বরং পুকুরে নেমেই মাছ ধরি। কে রে আমার পুকুরে নেমেছে? এই ছোকরা, তোর তো সাহস কম না রে, তুই আমার পুকুরে নেমেছিস? তবে তবে তুই খুব ভালো কাজ করেছিস। অনেকদিন হলো কোনো পশুর মাংস খাই না, আজ পেট ভরে খাবো।
অসহায় বেঁচে থেকে বা কি করবে? একজন বাবা হয়ে তার মেয়েকে একটু ভালো মতো খাওয়াতে পারি না। সেই বাবার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। ডাইনি বোন, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমাকে মারার আগে আমার শেষ ইচ্ছেটা তুমি যদি পূরণ করতে তাহলে খুব ভালো হতো। এই ছোকরা, এই তুই কে রে যে তোর ইচ্ছে আমাকে পূরণ করতে হবে? তবে তুই যখন বলেছিস তখন বল দেখে তোর কি ইচ্ছে? ডাইনি বোন, আমার বাড়িতে ছোট একটা মেয়ে আছে। সে আজ আমার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছে, কিন্তু আমি গরিব বলে মেয়েটাকে সামান্য ইলিশ মাছটাও কিনে খাওয়াতে পারলাম না। তাই অনেক আশা নিয়ে এই পুকুরে এসেছিলাম একটা ইলিশ মাছ নিতে। ও বুঝেছি, তোর মেয়ে বুঝি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, তাই না? আমিও বেঁচে থাকতে ইলিশ মাছ খুব ভালোবাসতাম রে। কিন্তু কিন্তু আমার বাবাও ঠিক তোর মতোই গরিব হওয়ার কারণে খাওয়াতে পারেনি রে। তাই তো মরার পরে এই পুকুরে আমি ইলিশ চাষ করেছি। যখন ইচ্ছে হয় তখনই ইলিশ খাই। তবে তুই কোনো চিন্তা করিস না রে, আমি কোনো অসহায়দের মারি না। দাঁড়া, আমি তোকে এক্ষুনি ইলিশ মাছ দিচ্ছি। এই কথা বলে ডাইনি বল্টু শিয়ালকে একটা ইলিশ মাছ দেয় আর বলে, শোন, আজ থেকে তুই এই পুকুর থেকে রোজ ইলিশ মাছ নিয়ে যাবি আর কম দামে বাজারে বিক্রি করবি, আর তোর মেয়ের সব চাহিদা পূরণ করবি, বুঝলি? ডাইনি বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। এই কথা বলে বল্টু শিয়াল ইলিশ মাছটি নিয়ে বাড়িতে চলে যায়। আর শিউলি শিয়ালিনীকে সে ডাইনির ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। এভাবে কেটে গেল কয়েকদিন। ওগো, আজ তো ঘরে কিছুই নেই গো। মেয়েটা যে সকাল থেকে শুধু চিড়িমুড়ি খেয়ে আছে। তুমি কি একটু কাজে যেতে পারো না গো? বউ, অনেক জায়গায় তো কাজের জন্য গিয়েছি, কিন্তু এখন কেউ আর কাজে নিতে চায় না গো। কি করব ঠিক মাথায় কিছু ঢুকছে না। আরে বউ, আমি তো ভুলেই গিয়েছিলাম সে পুকুরের কথা। সে পুকুরে ওই ডাইনি বোনটি তো আমাকে রোজ মাছ নিয়ে আসতে বলেছিল, আর তা কম দামে বিক্রি করতে বলেছিল। বউ, আমি যাচ্ছি গো। এরপর বল্টু শিয়াল সে পুকুর পাড়ে যায়। আর ডাইনিকে বলে, ডাইনি বোন, আজ অনেক অভাবের পরে তোমার কাছে এসেছি। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, তাই ভাবলাম তোমার পুকুর থেকে মাছ নিয়ে বিক্রি করব। আরে আরে, সেই তুই না? তোকে তো আমি বলেছি তোর যখন ইচ্ছে এই পুকুর থেকে ইলিশ মাছ নিয়ে যাবি। দাঁড়া, তোকে আমি মাছ দিচ্ছি। মাছ নিয়ে যাও গো, মাছ, টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যাও গো। মাছ নিয়ে যাও গো, মাছ, টাটকা টাটকা ইলিশ মাছ। আরে বল্টু দাদা, ইলিশ মাছগুলো তো দেখতে খুব সুন্দর, তাই এর দাম কত? বানর ভাই, বেশি দাম নেব না, তুমি আমাকে 200 টাকা করে দাও। আরে আরে, তাই নাকি? তাহলে বল্টু দাদা, আমাকে দুটো ইলিশ মাছ দাও তো। আর এই নাও তোমার টাকা। এভাবে বল্টু শিয়ালের ইলিশ মাছগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায়। আর মাছ বিক্রি করে টাকা নিয়ে বল্টু শিয়াল খুশি মনে বাড়িতে যেতে থাকে। আর তখনই বাঘের সাথে তার দেখা হয় আর বলে, কি ব্যাপার বল্টু, শুনলাম তুই নাকি ওই পুকুর থেকে মাছ এনে ভালোই ইনকাম করছিস। হ্যাঁ মামা, তোমার জন্যই তো আজ আমি আমার পরিবারের মুখে একটু ভালো মন্দ তুলে দিতে পারছি। মামা,
তোমাকে অনেক ধন্যবাদ। এখন আসি মামা। হায় হায়, এ তো দেখছি আমার নিজের পায়ে আমি নিজে কুড়াল মারলাম রে। আমি এখনই গিয়ে ওই পুকুর থেকে সব ইলিশ মাছ তুলে নিয়ে আসবো, তারপর দেখবো তুই কি বিক্রি করিস। এই কথা বলে বাঘ সে পুকুর পাড়ে যায়। আর যেই না পুকুরে জাল ফেলতে যায়, অমনি পুকুর থেকে সে ডাইনিটি বেরিয়ে আসে। তুই আমার পুকুরে মাছ ধরছিস যে? তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। তুই কে যে আমাকে বুঝছে যে ভয় দেখাচ্ছিস? আরে তুই কি মনে করেছিস তোকে আমি ভয় পেয়ে এই মাছ রেখে আমি পালিয়ে যাব? কখনোই না, আজ আমি সব মাছ নিয়েই যাব। ওরে ওরে ওরে, তার মানে তুই আমাকে ডাইনি মনে করিস না? তার মানে তুই আমাকে ডাইনি মনে করিসনি? ঠিক আছে, তাহলে তোকে খেয়ে ডাইনি রাক্ষসের প্রমাণ দিতেই হবে। এই কথা বলে ডাইনি উড়ে এসে বাঘের গায়ে পড়ে বাঘকে মেরে ফেলে। এরপর থেকে বল্টু শিয়াল সেই বুথুরে পুকুরের ইলিশ মাছ বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। আবার কে গো? বাজার আনতে গিয়ে কোথা থেকে এই মেয়েটাকে ধরে নিয়ে এলে শুনি? কই, হাতে তো কোনো বাজারে দেখছি না। এই মেয়েটাকে নিয়ে এলে বুঝি রান্না করার জন্য? ওগো, এই চাকরানিটা এসব কি বলছে গো? এই এই তোর সাহস তো কম না? আমার স্বামীকে এভাবে ধমক দিয়ে কথা বলছিস? চাকরানি হয়ে মালিকের সাথে দুর্ব্যবহার করছিস? এই তো এবার দুই বউর মতো যুদ্ধ শুরু হয়ে যাবে। বড় বউ এবার বুঝবে আমার সাথে খারাপ ব্যবহার করার পরিণতি। বড় বউ, এটা আমার ছোট বউ। যাও ঘরে গিয়ে ফুলের মালা এনে তোমার সতীনকে বরণ করে নাও। কি বললে? তুমি আমাকে রেখে আবার একটা বিয়ে করেছো? আবার বলছো ফুলের মালা এনে বরণ করতে? ওর মতো একটা শাকচুন্নিকে বরণ করব আমি? ঠিক আছে বউ, তোমাকে বরণ করতে হবে না। ছোট রানী চলো, আমি তোমাকে ঘরে নিয়ে বরণ করছি। এরপর বল্টু শিয়াল তার ছোট বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা কি ব্যাপার বড় বউ, তুমি উঠানের মাঝখান দিয়ে ডাক টানছো কেন? তুমি কি ছোট বউয়ের সাথে কাবাডি খেলবে নাকি? একদম ঠিক কথাই বলেছো। আজ থেকে ওই শাকচুন্নির সাথে আমার কাবাডি খেলা শুরু। ওই শাকচুন্নি যেন আমার এই দাগের বাহিরে না আসে। আজ থেকে ওই শাকচুন্নির ভিটে আলাদা আর আমারও ভিটে আলাদা। শুধু তাই না, দুজনের চুলাও আলাদা হবে। আরে আরে, এই বড় বউ এসব কি বলছে? দুই বউয়ের হাতের একটু ভালো মন্দ খাবার জন্যই আবার বিয়ে করলাম, এখন দেখছি সবকিছু আলাদা করে ফেলছে। মাইরে, ওগো, আমার ভীষণ খিদে পেয়েছে গো। রান্না করে খাওয়ার মতো ঘরে তো কিছুই নেই। শুধু কি তাই, রান্না যে করব সেই চুলাটাও তো নেই। তোমার ওই বড় বউ সব নিয়ে গেছে। এখন তুমি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য এসব নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে বউ, আমি এখনই বাজার থেকে সবকিছু নিয়ে আসছি।
এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর কিংকং এর দোকানের সামনে মন খারাপ করে বসে থাকে। বল্টুর এমন মন খারাপ দেখে বানর বলে, আরে আরে বল্টু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? সবকিছু ঠিক আছে তো? না রে বানর, কোনো কিছুই ঠিক নেই। বড় বউ তো ছোট বউকে একদম সহ্য করতে পারছে না। আজ তো সবকিছু আলাদা করে নিয়েছে, এমনকি রান্না করার চুলাটাও সে নিয়েছে। একে তো সংসারের অবস্থা, তার উপরে খরচ। আমি কি করব রে? আমাকে একটু বল তো। কি বলছো দাদা? তোমার বাড়ির দুই বউয়ের চুলাও আলাদা হয়ে গেছে? আচ্ছা বল্টু দাদা, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যদি একটু তোমার দুই বউকে একটু টাইট দিতে পারো, তাহলে দেখবে তোমার দুই চুলা আবার এক হয়ে গেছে। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে বানর? বড় বউর সামনে যেতেই তো আমার হাত পা কাঁপা শুরু করে, আর ছোট বউ সে তো একটা অ্যাটম বোম রে। বল্টু শিয়ালের কথা শেষ হতে না হতেই সেখানে বনের বাঘিনী আসে আর বলে, আরে আরে বল্টু, তুই এখানে বসে বসে আড্ডা মারছিস, আর ওদিকে তোর দুই বউ চুল ছাড়াছাড়ি করছে। তাড়াতাড়ি যা, নইলে যে কোনো একটা অঘটন ঘটিয়ে দেবে রে। হাই হাই মামি, তুমি সত্যি দেখে এসেছো? ওরা দুই বউ ঝগড়া করছে? না, আর সহ্য করা যায় না। বাড়িতে একটু দুই বউর জ্বালাতে শান্তি করে থাকতেও পারি না। বাইরে বসেও এই দুই বউয়েরই কথা। আজ এর একটা ফয়সালা করেই ছাড়বো আমি। এই কথা বলে বল্টু শিয়াল বাড়িতে চলে যায়। আর দুই বউকে একত্র করে তার সামনে ডেকে পাঠায় আর বলে, বড় বউ, ছোট বউ, তোমাদেরকে আমি একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। রোজ তোমাদের এই ঝগড়া দেখতে পারবো না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আজকে শহরে চলে যাব, আর কখনোই আসবো না। ওগো, এইসব তুমি কি বলছো গো? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো গো? আমি কার সাথে থাকবো? ওগো, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? যেতে হলে আমি যাব। আমি চাই তুমি সব সময় ভালো থেকো। এ তো রাগ, অভিমান, ঝগড়া সবই তো আমি তোমার জন্যই করেছি। ছোট, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি রে। পারলে এই বড় বোনটাকে মাফ করে দিস। আমি চাই না আমার জন্য তোদের কোনো অশান্তি হোক। আরে এই তো শ্বশুরের বেটিরা লাইনে এসেছে। আমার অ্যাক্টিংটা মনে হচ্ছে কাজে লেগেছে। এই সুযোগে দুই বউয়ের চুলা এক করে দিতে হবে। বাহ, তোমরা দুজন তো আমাকে দেখছি অনেক ভালোবাসো। তোমাদের কোথাও যেতে হবে না। তবে আমার একটা কথা তোমাদের রাখতেই হবে। ওগো, একটা কেন গো? তোমার শত শত কথা আমরা শুনতে রাজি আছি। তুমি বলো গো স্বামী, তুমি বলো। আজ থেকে তোমাদের দুই বউয়ের চুলা একটাই হবে। এক চুলাতে তোমরা দুই বউ রান্না করবে। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ওগো, তুমি একদম ঠিক কথাই বলেছো গো। আজ থেকে আমরা দুই বউ এক চুলাতেই রান্না করে খাবো। আর দুই বউ আজ থেকে দুই বোনের মতোই থাকবো। কখনো আর ঝগড়া করবো না গো। বাহ, শুনে আমার ভীষণ খুশি লাগছে। আজ থেকে দুই বউয়ের এক চুলা। এরপর থেকে বল্টু শিয়াল তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।